খুব খারাপ লেগেছে কিংবা ওনাদের রুচি নিয়ে আমার প্রশ্ন জেগেছে, সেটি হচ্ছে কি বুদ্ধের গায়ে উনি 32 নং পৃষ্ঠায় উনি বুদ্ধের গায়ে লিখে দিয়েছেন কি জীবন প্যারাময়, একদিন সব শেষ। নমস্কার সবাইকে। সর্বপ্রথমেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। সবাইকে জানাচ্ছি শুভ ভাদ্র পূর্ণিমা তথা মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা প্রত্যেকে অবগত আছেন আজই নট ফর সেল ক্লাবের প্রকাশিত একটি বই নিয়ে আমাদের বৌদ্ধ সমাজে এবং পণ্ডিত সমাজে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি সেই বিভ্রান্তি কিংবা বই নিয়ে আমার মতামত জানাবো না। আমার শুধু কিছু প্রশ্ন ছিল, আসলেই বইটি এই যে সমুদয় বিষয় এখানে অবতারণা করা হয়েছে, আমি বইটি আমার জ্ঞান দিয়ে যতটুকু পড়েছি এবং বুঝেছি, বইটিতে বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী টানা হয়েছে। বুদ্ধোত্তর, যেটাকে আমরা প্রি বুদ্ধিজমের সাথে তুলনা করতে পারি, প্রি বুদ্ধিজমের কিছু বিষয় এখানে টানা হয়েছে। যেমন মহাসংগীতিতে যে বুদ্ধের ধর্মকে আমরা পরম্পরায় বৌদ্ধরা বিভাজিত করে এসেছি, সেই মহাযান, হীনযান, বস্ত্রযান, এই যে 18টা যানের কথা এখানে টানা হয়েছে। তারপর হচ্ছে এখানে কিছু বিষয়কে, কিছু ঘটনাকে চিত্রায়িত করা হয়েছে। আমাদের যে দৃষ্টিভঙ্গিতে, আমাদের দৃষ্টিকোণে কিছু পয়েন্ট, কিছু অথেন্টিক বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ। সেই অথেন্টিক বিষয়গুলো হচ্ছে এরকম চিত্রের দরকার হয়েছে কেন? আমাদের এই যে নেট দুনিয়ায়, অনলাইন জগতে আর কোনো চিত্র কি ছিল না? কিংবা এই যে 2600 বছর ধরে যেই গৌতম বুদ্ধের চর্চা আমরা করে আসছি, যেই গৌতম বুদ্ধ বলুক আর নয়, আমাদের মহামানব গৌতম বুদ্ধ চান বা না চান, আমরা যেই বুদ্ধের এই চিত্র কিংবা প্রতিমূর্তি আমরা তৈরি করে এসেছি, আমরা কেউ পূজা করে এসেছি, কেউ প্রজ্ঞার বহিঃপ্রকাশ হিসেবে আমরা আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, আমাদের লাইব্রেরিতে শোভাবর্ধনকারী হিসেবে অনেক সময় আমরা বুদ্ধের প্রতিমূর্তি আমরা ব্যবহার করি। এই বিষয়টি নিয়ে আপনারা যারা বইটি পড়েছেন কিংবা দেখেছেন, আপনারা অবশ্যই দেখেছেন চিত্রগুলো মূলত অনেকটাই পরোক্ষভাবে ব্যঙ্গাত্মক। তো আমি চিত্র নিয়ে কিছু বলবো না। আমার কিছু প্রশ্ন ছিল বইটি নিয়ে। আমার প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমাদের বৌদ্ধ সমাজের বলুন কিংবা আমাদের সুশীল সমাজ বইটি নিয়ে আলোকপাত করবেন। আমার প্রশ্নগুলো হচ্ছে, এখানে প্রথমে একটা সূচি ছিল এক নজরে বুদ্ধের জীবনী। তো এক নজরে বুদ্ধের জীবনীতে এখানে প্রথমেই যেটি আমরা দেখেছি, সেটা হচ্ছে কি 20 বছর পর রানীর সন্তান জন্মগ্রহণ করেছে। তো আমি মূলত ডক্টর সুকুমল চৌধুরী, তারপর হচ্ছে গিয়ে অধ্যাপক রণবীর বড়ুয়া, তারপর হচ্ছে গিয়ে অরিন্দম, এই ধরনের বুদ্ধের যতটুকু পেরেছি আমাদের বাংলা ভাষায় প্রচলিত বেশ কিছু বুদ্ধের জীবনী, বায়োগ্রাফি অফ বুদ্ধা পড়ার চেষ্টা করেছি। তো পড়ার পর এই বিষয়টি উনি অথেন্টিক সোর্স কোনটি ছিল সেটি লেখক উল্লেখ করেনি। তো যদি 20 বছরের বিষয়টি যদি টানাই হতো, তাহলে ওনার উৎস এই বিষয়টি যে উনি আনলেন, এই বিষয়টি কোত্থেকে এনেছেন, সোর্স কী ছিল, এই বিষয়টি উল্লেখ করেননি। তো আমার প্রশ্ন, রানীর মহারানী মহামায়া যে 20 বছর পর সন্তান প্রসব করলেন, বিষয়টি উনি কোন সোর্স থেকে উনি এখানে উল্লেখ করেছেন। তারপর হচ্ছে গিয়ে আরেকটি তারিখ উনি উল্লেখ করেছেন, লেখক কিংবা সম্পাদক, সেটি হচ্ছে গিয়ে 8ই এপ্রিল, বুদ্ধ জন্মগ্রহণ করেছেন 8ই এপ্রিল। তো ভারতীয় বেশ কিছু পঞ্জিকার কথা আমরা জানি। আমরা পঞ্জিকার ব্যাখ্যা কিংবা বিতর্ক কিংবা তথ্য কিংবা যে এই বিষয়টাতে আমরা যদি এখন না যাই, আমরা যদি শুধুমাত্র আমাদের প্রচলিত একটি পঞ্জিকার সাথে তুলনা করি, তাহলে দেখব এপ্রিলের 8 তারিখ সচরাচর চৈত্র মাস থাকে, অর্থাৎ এটা বৈশাখ মাস না। তো চিরায়তভাবে আমরা দেখে আসছি বৈশাখী পূর্ণিমা, যেটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলে পালন করে আসি, সে বুদ্ধ পূর্ণিমা কিন্তু বৈশাখ মাসের 18 কি 20 তারিখের পরেই কিন্তু অনুষ্ঠিত হয়। তো উনি 8 তারিখ একটা তারিখ উল্লেখ করলেন। তো আসলে 2600 বছর আগের ঘটনার এই যে তারিখ, এই যে উনি কীভাবে তারিখটা এত জোর দিয়ে এত ওনার মনোবল দিয়ে উল্লেখ করলেন। তো আমি সোর্স সম্পর্কে জানতে চাই। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ওনার এই যে সম্পূর্ণ বইয়ের সামগ্রিকতায় কিন্তু উনি উৎস কিংবা টিকা ব্যবহার করেননি। ওনার বইতে ত্রিপিটকের কোনো টিকার ব্যবহার নেই। আমি এই বিষয়ে আরেকটি কথা বলতে চাই।
আপনাদের যাদের কাছে মহামানব গৌতম বুদ্ধ এই বইটি আছে আপনারা দেখবেন এখানে ডক্টর সুকোমল চৌধুরী মূলত ওনার মহামানব গৌতম বুদ্ধ বইতে মানে প্রারম্ভিকতা শুরুর দিকেই কিন্তু উনি মানে বুদ্ধের জীবনী আমরা কীভাবে সংগ্রহ করতে পারি, কীভাবে আমাদের সমাজে প্রচলিত হচ্ছে, আলোচিত হচ্ছে, এই বিষয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করেছেন। আমি কোনো বিষয় আমার মতামত না দিয়ে ওনার মতো করে মানে হুবহু পাঠ করছি। এখানে উনি বলেছেন মানে আমরা যেই বায়োগ্রাফি অফ বুদ্ধা পাই সেখানে মূলত আমরা বেশ কয়েকটি অথেন্টিক সোর্সের আমরা সাহায্য নিই। সেই অথেন্টিক সোর্সগুলো প্রথমেই হচ্ছে গিয়ে মহাবজ্ঞ, এটি হচ্ছে গিয়ে বিনয় পিটকের একটি গ্রন্থ। তো এই সোর্সটি কিন্তু আমাদের সমগ্র বৌদ্ধ সাহিত্যে এবং সমগ্র এই বুদ্ধের জীবনচরিতে এটি হচ্ছে সর্বপ্রাচীন একটি সোর্স। এখানে মূলত বুদ্ধের বুদ্ধত্ব লাভ হতে বুদ্ধের সঙ্গ প্রতিষ্ঠার ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়েছে। আরেকটি অথেন্টিক সোর্স আমরা পাই, সেটি হচ্ছে জাতক নিদান। এই জাতক নিদান মূলত খ্রিস্টীয় 5 শতকের দিকে শ্রীলঙ্কায় রচিত হয়েছিল। এটি কিন্তু আমার কথা না, এটি বৌদ্ধ গবেষক এবং কলকাতার একজন স্বনামধন্য অধ্যাপক ডক্টর সুকোমল স্যারের লেখা বইয়ের আলোকে আমি বলছি। তো এখানে উনি মূলত বুদ্ধের জন্ম হতে বুদ্ধত্ব লাভ এবং শাক্য রাজ্যে গমন পর্যন্ত ব্যাখ্যা করেছেন। আরেকটি বিষয় অথেন্টিক সোর্স আমরা পাই, সেটি হচ্ছে গিয়ে সূত্র পিটকের বিভিন্ন গ্রন্থ, বিশেষ করে মজ্জিমা নিকায়। মজ্জিমা নিকায়ে মূলত একজন মহামানব বুদ্ধকেই মানে এখানে গ্রন্থিত হয়েছে, একজন মহামানব মানব সন্তানকেই কিন্তু এখানে চিত্রায়িত করা হয়েছে। তো এখানে আবার আমরা আরেকটি সোর্স পাই, সেটি হচ্ছে বুদ্ধবংশ। তারপর হচ্ছে গিয়ে মনে করেন সম্রাট কনিষ্কের আমলে খ্রিস্টীয় 1ম শতকে বুদ্ধচরিত কাব্য রচিত হয়েছে। তারপর হচ্ছে গিয়ে এরপরে ললিত বিস্তর, যেটি সর্বাধিক মানে প্রামাণ্য গ্রন্থ হিসেবে অথেন্টিক গ্রন্থ হিসেবে আমরা গ্রহণ করে থাকি। সেই অথেন্টিক গ্রন্থ ললিত বিস্তরকে কেন্দ্র করে কিন্তু একজন ইংরেজি লেখক লাইট অফ এশিয়া কাব্যগ্রন্থ রচনা করেছেন। এরপর মহাবস্তু, তারপর হচ্ছে জিনচরিত, জিনালঙ্কার, এভাবে বিভিন্ন গ্রন্থে গৌতম বুদ্ধের জীবনী গ্রন্থিত হয়েছে। তো লেখক মহোদয়, সম্পাদক মহোদয়গণ, ওনারা সম্পাদক মণ্ডলী যারা ছিলেন, এইখানের একটি সোর্সও ওনারা মানে উল্লেখ করেনি, একটি সোর্স থেকেও ওনারা তথ্য কিংবা টিকা সংগ্রহ করেনি। এরপর হচ্ছে কি আরেকটি বিষয় উনি সম্পাদক মণ্ডলী আরেকটি বিষয় এখানে অবতারণা করেছেন, সেটি হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধের পছন্দের শিষ্য আনন্দ। আমরা দেখি গৌতম বুদ্ধ ওনার শাস্ত্রে বলেছেন প্রিয়াতে জয়াতে শোক, প্রিয়াতে জয়াতে ভয়ম, অর্থাৎ প্রিয় হতে শোক এবং প্রিয় হতেই ভয়ের উৎপত্তি হয়। তো বুদ্ধের আনন্দ বলুন, মহাকাশ্যপ, সারিপুত্র, মদ্গলায়ন সহ বুদ্ধের যেই সমস্ত শিষ্যমণ্ডলী ছিলেন সেগুলো সহ, এবং কি অন্তিম শিষ্য শিলভদ্র এবং হচ্ছে দেবদত্তের মতো শিষ্যকেও উনি মানে সমানভাবে দেখেছেন। অঙ্গুলিমালের কথা আমরা জানি, উনি ওনার গৃহজীবনে অনেক পাপ করেছেন, তাও উনি ওনার শিষ্যকে বাকি যারা শিষ্য ছিলেন তাদের সমকক্ষীয় হিসেবে মানে সমানভাবে উনি ভালোবাসতেন। তো এখানে একজন শিষ্যকে পছন্দের কিংবা অপছন্দের বিষয়টি উনি কীভাবে ব্যাখ্যা করেছেন কিংবা কোন আঙ্গিকে এখানে টেনেছেন সেই বিষয়টি আমার বোধগম্যে নেই। তো বিষয়টি নিয়ে হয়তো উনি আগামীতে ব্যাখ্যা করবেন, কারণ বুদ্ধের মতো একজন মহামানবের কাছে, ওনার মতো একজন মানে মহাসংস্কৃত একজন ব্যক্তিত্বের কাছে আমরা যদি ওনাকে শুধু একজন মহামানব হিসেবেও চিহ্নিত করি, ওনার কাছে রিপু ছিল না, ওনার কাছে প্রিয় ছিল না, ওনার রঞ্জে ছিল কিন্তু আর্যাষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি ছিল ওনার রঞ্জে। উনিই মূলত সম্যক দৃষ্টির মানে স্রষ্টা, আমরা স্রষ্টাই বলতে পারি, কারণ আর্যাষ্টাঙ্গিক মার্গকে কিন্তু উনি আবিষ্কার করেছেন, চতুরার্য সত্যকে উনি আবিষ্কার করেছেন। তো সেই আঙ্গিকে মানে একজন শিষ্যকে কীভাবে উনি পছন্দের শিষ্য হিসেবে উল্লেখ করেছেন এটি বোধগম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে কুশীনগরের যে বুদ্ধের মহাপরিনির্বাণের ঘটনাকে উনি ব্যাখ্যা করেছেন, ওইখানে বলেছেন কি আনন্দের নেতৃত্বেই পরিচালনায় কিন্তু মানে বুদ্ধের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তো এটি উনি কোন সোর্স থেকে নিয়েছেন সেটিও আমার বোধগম্যে নেই, কারণ আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রীয় আছে, আমাদের যেগুলো প্রচলিত শাস্ত্র আছে সেখানেও আছে কি মূলত মহাকাশ্যপ ভ্রান্তের নেতৃত্বেই বুদ্ধের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তো এই বিষয়ে উনি হয়তো অথেন্টিক সোর্সের কিংবা ওনার যে উৎস মানে তথ্যের তথ্যটিকে উনি দিয়ে যাবেন আমি আশা রাখি। তারপর হচ্ছে গিয়ে উনি 25 নং পৃষ্ঠা থেকে শুরু করে এর পরবর্তী প্রায় পৃষ্ঠায় বুদ্ধের যে মূল যে ধর্মদেশনা আমরা যেটিকে সধম্ম বলি, এই সধম্মকে কিন্তু উনি পুঁথি পাঠ হিসেবে উল্লেখ করেছেন। তো এখন বুদ্ধের মূল শিক্ষাকে আমরা কতটুকু মানে পুঁথি বলা কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু বৌদ্ধিক, তো এই বিষয়টা আমার বোধগম্যে নেই। তো এই বিষয়টি আমি ওনার কাছে ব্যাখ্যা চাচ্ছি, তো হয়তো পাবো। তারপর হচ্ছে গিয়ে 32 নং পৃষ্ঠায় উনি
যখন বুদ্ধত্ব লাভের ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে উনি মানে এই যে পৃথিবী ভূকম্পিত হয়েছিল, এই ভূকম্পিত ঘটনাকে মাতাল নারীর সাথে তুলনা করেছে। তো মাতাল নারীর মানে বাহ্যিক আচার আচরণ অবয়ব কীরকম হয় আমার বোধগম্যে নেই। উনি মানে হঠাৎ করে মাতাল নারীর সাথে তুলনা করার কারণ কি? এখানে তো আমাদের মনে করেন বাহ্যিক জীবনে, পারমার্থিক জীবনে বলুন, এই আমাদের চরাচরিত জীবনে অনেক তো উপমা ছিল, উনি মাতাল নারীর সাথে তুলনা করার কারণ কি? তারপর হচ্ছে গিয়ে আরেকটা বিষয় আমার যেটি খুব খারাপ লেগেছে কিংবা ওনাদের রুচি নিয়ে আমার প্রশ্ন জেগেছে, সেটি হচ্ছে গিয়ে বুদ্ধের গায়ে উনি 32 নং পৃষ্ঠায় উনি বুদ্ধের গায়ে লিখে দিয়েছেন কি জীবন প্যারাময়, একদিন সব শেষ। তো মানে জীবন প্যারাময়, একদিন সব শেষ। তো এই বিষয়টা নিয়ে মানে বুদ্ধ কি বলেছেন মানে জীবন আসলে প্যারাময়? মানে প্যারা শব্দটি কি বুদ্ধের ব্যবহৃত? এটি প্যারা শব্দটি কি পালি গ্রন্থে, পালি অভিধানে আছে, কিংবা প্যারা শব্দটি কি বুদ্ধের সাথে যায়? তো আমি এই বিষয়টা নিয়ে ওনার কাছে জানতে চাচ্ছি। মানে এভাবে কেন মানে আমাদের মানসিকতার মানে যে এটা রোগাগ্রস্ত বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিয়েছেন কেন উনি? তারপর হচ্ছে গিয়ে এখানে বারবার বলা হচ্ছে বুদ্ধ সংস্কৃতি। আসলে বুদ্ধ সংস্কৃতি কি আর বৌদ্ধ সংস্কৃতি কি? কারণ ওনার বইটার নাম ছিল বুদ্ধ, কিন্তু উনি ব্যাখ্যা করেছেন কিন্তু এই যে বৌদ্ধ ধর্মের বিবর্তনকে। তো উনি বারবার কি বুদ্ধ সংস্কৃতি বলেছে, এটা কি ওনার অজ্ঞতা নাকি ওনার ইচ্ছাকৃত ভুল আমার বোধগম্যে নেই। মানে কেন লিখেছেন আমি জানতে আগ্রহী। তারপর হচ্ছে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে 53 পৃষ্ঠায় উনি সঙ্গীতিতে আরেকটা বিষয় উল্লেখ করেছেন। মানে প্রথম সঙ্গীতিতে নারী পুরুষ সন্ন্যাসী বা ভিক্ষু একত্রে একটি গুহাতে একত্রিত হয়েছে। তো আমরা জানি, আমরা সঙ্গীতের ইতিহাস মানে যতটুকু জানি এখন পর্যন্ত, যতটুকু বাংলা ভাষা কিংবা গুগল কিংবা উইকিপিডিয়ায় দেখেছি, সঙ্গীতি মূলত হচ্ছে গিয়ে মহাকাশ্য ভ্রান্তের নেতৃত্বে 500 জন অরহৎ ভিক্ষুদের মানে অংশগ্রহণই হয়েছিল। তো সেখানে নারী অর্থাৎ ভিক্ষুণীর অংশগ্রহণ ছিল কিনা, উনি কোনো সোর্স ব্যবহার না করে, উৎসটিকে ব্যবহার না করে কীভাবে মানে কথাটি এখানে উল্লেখ করলো আমার জানার মানে এখন তো ইচ্ছা আর কি, কারণ আমি বিষয়টা জানি না। তারপর হচ্ছে 56 পৃষ্ঠায় উনি তেরোবাদীকে অধিক রক্ষণশীল বলেছেন। যদি সংযমতা যদি রক্ষণশীলতা হয় তাহলে নিশ্চয়ই উল্লাপনাই হচ্ছে গিয়ে আধুনিকতা। উনি এটাই তো বুঝাতে চাচ্ছেন নাকি? যদি সংযমতা, তেরোবাদ হচ্ছে গিয়ে বুদ্ধের যে বেসিক বুদ্ধিজমের কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম মোটামুটি হচ্ছে গিয়ে একদম সাদৃশ্য একটা পার্ট হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তেরোবাদী বুদ্ধিজম। তো এটা হচ্ছে কি মূলত একরকম হচ্ছে কি আমাদের যে ব্রহ্মচর্য জীবন, আমাদের যে ভিক্ষুত্ব জীবন, আমাদের যে মার্গ নির্বাণের পথে আমরা যে হাঁটবো, মানে আমরা যদি সহজ ভাষায় বলি, আমরা যদি পুস্তক মানে গ্রন্থীয় ব্যাখ্যায় না গিয়েও যদি বলি, নির্বাণের পথে যাওয়ার জন্য সহজ একটি বিষয় হচ্ছে গিয়ে মানে ভিক্ষুত্ব জীবনে পদার্পণ করা। সেই বিষয়টা মূলত তেরোবাদী বুদ্ধিজমে কিন্তু মানে অত্যন্ত মানে বিনয়ের সাথে এবং অত্যন্ত সংযমতার সাথে মানে বুদ্ধের যে বিনয় শিক্ষাকে এটিকে প্রচার করা হয়, এটি পালন করা হয়। তো এটিকে উনি অধিক রক্ষণশীলতার মানে আঙ্গিকে কেন আনলেন আমার প্রশ্ন। আমি এই বিষয়টা আমার বোধগম্যে আসেনি, আমি জানতে চাই বিষয়টা নিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনারা যারা বইটি পাননি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিংবা এখন তো সবার কাছে চলে আসছে সফট কপি, তো আপনারা দেখবেন বইটি মূলত হচ্ছে গিয়ে বুদ্ধের মহাপরিনির্বাণের পরে এই যে বুদ্ধের ধর্মকে যে আমরা গৃহীরা বলুন, ভিক্ষুরা বলুন কিংবা তৎকালীন পণ্ডিত সমাজ যে বিভিন্ন জানে বিভক্ত করেছে, সেই জানগুলো নিয়ে কিন্তু উনি ব্যাখ্যা করেছেন। তো উনি নাম দিয়েছেন বুদ্ধ, কিন্তু ব্যাখ্যা করেছেন মানে বৌদ্ধ ধর্মের ক্রমবিকাশ নিয়ে। তো ক্রমবিকাশ নিয়ে হয়তো ওনার নামটা পরিবর্তন করলে আমার এত প্রশ্ন আসতো না। তো এখানে আরেকটি বিষয়কে উনি হাইলাইট করেছেন, সেই বিষয়টি হচ্ছে গিয়ে কামশাস্ত্র। তো কামতন্ত্র, উনি কামতন্ত্রের এখানে বেশ কিছু মানে অশ্লীল ছবির ব্যবহার করেছেন। তো বুদ্ধ নামক গ্রন্থে এই অশ্লীল ছবির প্রয়োজনীয়তা কতটুকু ছিল আমার বোধগম্যে নেই। তো আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, মানে উনি না মানে এই যে নট ফর সেল ক্লাবের কাছে প্রশ্ন করতে চাই, মানে বুদ্ধিজমের সাথে এবং হচ্ছে আমাদের মহামানব গৌতম বুদ্ধের সাথে এবং আপনারা যে নামটা দিয়েছেন বুদ্ধ, তো এই নামের সাথে কামশাস্ত্রের মানে যে মানে সামঞ্জস্যতা কী ছিল? অথবা আপনি যদি বৌদ্ধ ধর্মের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করতেন তাহলে আপনি গ্রন্থের নাম বুদ্ধ দিয়েছেন কেন? আপনি মানে পৃথিবীতে কিংবা আমাদের যে বিশাল যে শাস্ত্র জগতে আর কোনো নাম কি ছিল না? তারপর হচ্ছে কি এই যে অশ্লীল ছবিগুলোর ব্যবহারের মানে দরকারটা কী ছিল? এগুলো হচ্ছে আমার প্রশ্ন। এখানে আরও অনেকগুলো বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করে বলতে চাই, আমরা এত হুজুগে কেন? গতকাল যখন বিভিন্ন নিউজ যখন এই চ্যানেল যখন এই নিউজ মানে এই বিষয়টি নিউজ করলো, তখন আমাদের পূজনীয় ভিক্ষুরা, আমাদের মানে সুশীল গৃহী সমাজ, আমাদের মানে শিক্ষিত সমাজ বিষয়টা একদম এত সুন্দর করে মানে ভার্চুয়াল জগতে এত সুন্দর করে শেয়ার করছেন। এটা মানে কি এটাকে একটা চট্টগ্রামে একটা প্রচলিত প্রবাদ আছে, মানে গাছে কাটাল গোপের তেল, এই টাইপের একটা বিষয় ওনারা মানে আমরা তো বইটা নিয়ে জানি না, ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতায় আছে লোসক।
লোশক বইটি নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে। লোশক বইটিতে বুদ্ধকে অত্যন্ত বিকৃতভাবে প্রচার করা হয়েছে, এক ঈশ্বরবাদী বুদ্ধ। এই বইটির অভিজ্ঞতা কি আমাদের নাই? আমরা কি দেখি নাই বইটাতে কতটুকু মানে বুদ্ধকে বিকৃত করা হয়েছে? তো আমরা পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মানে এত অতি উৎসাহী হই কেন? যখন মানে আমি আমি মানে এখানে কোনো বৈষম্য মানতে চাচ্ছি না। যখন জনৈক ব্যক্তি যখন বুদ্ধকে নিয়ে লিখেন, কিংবা কোনো জনৈক প্রতিষ্ঠান যখন বুদ্ধকে নিয়ে কোনো বই প্রকাশ করেন, বই প্রচার করেন, বই সম্পাদনা করেন, তখন আমরা এত উৎসাহী হই কেন? কই, আমরা তো এখানে দেখুন রণধীর বাবুর বই আছে, এটা কি একবারে পড়েছি? এই ক্যামেরার কারণে এখানে উল্টো দেখাচ্ছে। এটা হচ্ছে কি মহামানব বুদ্ধ, অধ্যাপক রণধীর বড়ুয়া। আমরা কি বইটা একবারে পড়েছি? আমরা সুকুমল স্যারের বইটিকে একবারে পড়েছি? আমরা ডক্টর জয়ন্তী চট্টোপাধ্যায়ের বই, লেখা বই ত্রিপিটক সমগ্র, এটাকে একবারে পড়েছি? আমরা শ্রদ্ধেয় বংশদীপ ভান্তের বই, শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর ভান্তের বই, শ্রদ্ধেয় দর্শন সাগর পিয়ানন্দ ভান্তের বই, শ্রদ্ধেয় ধর্মসেন ভান্তের বই, এইভাবে যে আমাদের সাংঘিক পুরুষরা বিভিন্ন বই বৌদ্ধ জীবনী যে গ্রন্থিত করেছেন, এখনও পর্যন্ত সম্পাদনা করে যাচ্ছেন। বায়োগ্রাফি অফ বুদ্ধা আমাদের জ্যোতিপাল মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ ভান্তে, আমাদের বিশ্বনাগরিক ভান্তে, জ্যোতিপাল ভান্তে যে বিভিন্ন বই লিখে গেছেন, গুণালঙ্কার ভান্তে, শিলালঙ্কার ভান্তে, এনাদের বই কয়টি বই আমরা পড়েছি। তো আমরা আমাদের যে সম্পদ আছে, আমরা সেই সম্পদকে একপাশে ফেলে রেখে আমরা যখন নতুন কিছু নতুন কিছু আবিষ্কার নয়, নতুন কিছু যখন এখানে উদ্ভব হয় হঠাৎ করে জেগে উঠে, এটাকে হচ্ছে গিয়ে ঔপপাতিকভাবে সৃষ্টি হয়, তখন আমরা এত উৎসাহী হই কেন? আমাদের কিন্তু এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে। আমরা অতি উৎসাহিত না হয়ে মানে প্রথমত আমাদের বিচার করা দরকার। কারণ আমাদের বুদ্ধ বলেছেন স্বখ্যাতু ভাগবত ধম্মা শান্তিটিকো কালিকো ইহি পাচ্ছিকো পানাইকো পাচ্ছাতাং বেদিতব্য বিয়তি। মানে বুদ্ধের ধর্মকে কিন্তু আমরা মানে অনর্গলভাবে মানে মুখস্থ করবো, ঠুটস্থ করবো, এরকমটা না। বুদ্ধ নিজেই বলেছেন এসো দেখো বিচার করো, তারপর গ্রহণ কিন্তু বর্জন করো। তো আমরা বিচার না করে, না দেখে, না পড়ে, হুট করে হুড় করে যে বইটি নিয়ে আমরা এত মানে জয়গান গিয়েছি, এটার যৌক্তিকতা কী ছিল? তারপর হচ্ছে গিয়ে আমি মনে করি এই যাচাই না করে কোনো একটি বিষয় এইভাবে, যেহেতু আমরা এখন অনলাইন নির্ভর, আমরা এখন ভার্চুয়াল জগৎ নির্ভর, প্রচার করা কতটুকু যৌক্তিক আমার জানা নেই। আমি আপনাদের কাছে মানে করজোরে প্রার্থনা করব, মানে কোনো বিষয়ে না জেনে কিংবা সম্পূর্ণ অবগত না হয়ে শেয়ার করবেন না। কারণ এগুলো আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমরা যারা এখন মানে বুদ্ধের যে বায়োগ্রাফি নিয়ে জানতে চাচ্ছি, আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। কারণ একটি বই লিখেছে, নিশ্চয়ই তো কোনো যোগসূত্র ছিল। কাদের সাথে যোগসূত্র ছিল? নিশ্চয়ই কোনো বৌদ্ধ ব্যক্তিত্বের সাথে, কিংবা বৌদ্ধ দর্শন নিয়ে, বুদ্ধের জীবনচরিত নিয়ে যারা অধ্যয়ন করেছে, এদের সাথে নিশ্চয়ই নট ফর সেল ক্লাবের কোনো না কোনো যোগসূত্র ছিল। কারণ হুট করে ওনারা তো ওই বিষয়টা নিয়ে অবতারণা করতে পারেন না। নিশ্চয়ই কারো না কারো সাহায্য নিয়েছেন। তো আমি জানি না কারা এই সাহায্যটা করেছেন। তো আমি সেই বিষয়টা নিয়ে আর কিছু বলতে চাই না। আমার কথা হচ্ছে গিয়ে বইটির কিন্তু অনেকগুলা পজিটিভ দিক আছে। যেমন অনেকগুলো বিষয় ওনারা মানে কর্মফলের একটু সরল ব্যাখ্যা করেছেন। তারপর হচ্ছে গিয়ে যোগাচার্যের বিষয়টা নিয়ে উনি যেই ইয়াটা টেনেছেন, মধ্যমপথের বিষয়টা নিয়ে উনি সহজভাবে ব্যাখ্যা করেছেন। তো এত সব এইগুলোকে আমি পজিটিভ বলছি, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এতগুলো যে নেতিবাচক প্রভাব এই বইটিতে পড়েছে, আমরা যারা তরুণ প্রজন্মরা পড়বো, কিংবা আমরা যারা বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত না, আমরা যারা বইটি পড়বো, আমাদের মধ্যে তো একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে, বুদ্ধ নিয়ে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ওদের উৎপন্ন হবে। তো এর দায়ভারটা কে নিবে? অর্থাৎ এই দায়ভারটা আমরা কার কাছে অর্পণ করব? এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। তো আমি আর বিশেষ কিছু বলছি না। কারণ সেপ্টেম্বর আসলেই আমার মনে মানে এক প্রকার ভয়ের উৎপন্ন হয়। সেপ্টেম্বর আসলেই রামুর ট্র্যাজেডির কথা মনে ওঠে। সেপ্টেম্বর আসলেই মানে পোড়া বুদ্ধমূর্তির যে আর্তনাদ, এই যে বোয়া কান্না, এটা শুনতে পাই। সেপ্টেম্বর আসলেই যে মানে মনে হয় এই বুঝি আরেকটি বৌদ্ধ বসতি, এই বুঝি আরেকটি বৌদ্ধ বিহার, এই বুঝি আরেকটি 1000 বছরের পুরনো বৌদ্ধ সংগ্রহশালা, বৌদ্ধ পুঁথি, বৌদ্ধ বইপত্র আগুনে জ্বলছে। এটাই বুঝি নালন্দার এই যে রিপিটেশন হয়তো এই এতে রামুতে হয়েছিল, হয়তো রামুর রিপিটেশন আমরা অন্য কোথাও পাবো। তো আমরা যদি এই বিষয়গুলো নিয়ে যদি সরাসরি আলোচনায় না আসি, সরাসরি আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের যে প্রশ্ন, আমাদের যে জানার যে পয়েন্টগুলো ছিল, এগুলো যে আমরা যদি সামনে না আনি, তাহলে আমাদের প্রজন্মের মধ্যে একটি বিভৎস একটি ধোঁয়াশা সৃষ্টি হবে, বিভৎস একটি কুয়াশা সৃষ্টি হবে। এই ধোঁয়াশা এবং কুয়াশার চাদর হতে আমরা কখনো কি বের হতে পারবো? আমি যারা এতক্ষণ পর্যন্ত আমার এই মানে আমার মতো গণ্ঠমূর্খের এই যে লাইভটি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আবার মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি পূজনীয় ভিক্ষু সংঘের কাছে করজোরে বন্দনা করে আমি আবারও অনুরোধ করতে চাই, মানে আপনারা দেশনার মাধ্যমে আমাদের এই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের তরুণ প্রজন্মের কাছে, কিংবা আমাদের যারা আমরা এখনও অবিদ্যায় আছি, অজ্ঞতায় আছি, বুদ্ধের জীবনচরিত নিয়ে অবগত নই, আপনারা বইগুলো সম্পাদন করুন, বইগুলো পুনঃপ্রকাশ করুন। আপনারা যারা আমাদের সমাজে বিত্তশালী আছেন, আপনারা আমাদের যেমন শিলালঙ্কার ভান্তে লিখেছেন অনেক বই, তারপর হচ্ছে গিয়ে এই অধ্যাপক প্রয়াত রণধীর বাবুর বই,
এগুলো পুনঃপ্রকাশ করুন। ভারতের অনেক ভালো ভালো রাইটার আমাদের মানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থ লিখেছেন, বুদ্ধের জীবনে লিখেছেন, ললিত বিস্তর আছে। এই বইগুলো পুনঃপ্রকাশ করুন। পুনঃপ্রকাশ করলে আমাদের প্রজন্ম, আমাদের আমাদের আলোকিত হবে, আমাদের সমাজ শুদ্ধ এবং সত্য এবং প্রজ্ঞাময় একটি মানে পথের সন্ধান পাবে। কারণ যেই মহামানব গৌতম বুদ্ধকে আমরা পূজা করি, যেই মহামানব গৌতম বুদ্ধের পথে আমরা চলছি কিংবা চলার চেষ্টা করছি, সেই মহামানব গৌতম বুদ্ধকে কিন্তু একটা শ্রেণী একজন ধর্মীয় যাজক হিসেবেই শুধু গ্রহণ করতে অভ্যস্ত। সেই ধর্মীয় যাজককে কিন্তু একটা শ্রেণীতে আবদ্ধ করে রাখতে চাইলেও বিশ্বব্যাপী মহামানব গৌতম বুদ্ধের যে সার্বজনীনতা, এটিকে আমাদের আমাদের বাংলা ভাষায় কিংবা আমাদের উপমহাদেশে যে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য আমাদের বুদ্ধের জীবনচরিত, শুদ্ধ এবং সত্য জীবনচরিত আমাদের সমাজে আরও বেশি প্রচলিত হওয়া, আমাদের ন্যায় জগতে আরও বেশি প্রচলিত হওয়া অত্যন্ত দরকার। আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। আমি কোনো মানে আমার মতামত জানাচ্ছি না, আমার মানে ক্ষুদ্র আমার মানে অজ্ঞচিত্তে কিছু প্রশ্নের উৎপন্ন হয়েছে। তো আমি ভাবছি মানে এই প্রশ্নগুলোর উত্তর আমার প্রয়োজন। তা আপনাদের কাছে আমি প্রশ্নগুলো রেখেছি, আপনারা দয়া করে আমাদের বুদ্ধের শিক্ষা তো মৈত্রীর শিক্ষা, করুণার শিক্ষা। তো আমরা যারা লিখেছেন, তো আমি ওনাদের কাছে আমার মানে জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করছি, তাদেরকে মৈত্রী দান করছি। এটির এই যে ঘটনার যে পুনরাবৃত্তি, এক ঈশ্বরবাদী বুদ্ধ লোশক, তারপর হচ্ছে গিয়ে বুদ্ধ এই নট ফর সেল ক্লাবের, এগুলো কিন্তু একের পর এক মানে প্রকাশিত হচ্ছে। একটি কুচক্র কিন্তু এই বুদ্ধ ধর্ম এবং বুদ্ধের পিছনে লেগে আছে। তো আমরা কিন্তু বারবার যে আইনি লড়াই লড়ে হয়তো বইটি আমরা নিষিদ্ধ করতে পারছি, কিন্তু এর পরবর্তী আবার আরেকটি বইয়ের সৃষ্টি হচ্ছে, এটা নিষিদ্ধ করছে, আবার একটি বইয়ের সৃষ্টি হচ্ছে। তো এই যে বারবার আমরা আইনি লড়াই লড়বো, আবার বইটি নিষিদ্ধ হবে, আরেকজন বই লিখবে। তো এটির স্থায়ী সমাধান কী হতে পারে আমাদের বিজ্ঞ সমাজ, সুশীল সমাজের কাছে আমার জানার একান্ত ইচ্ছে। আমি আমার বক্তব্যের আমার মনের কথার আর আমার মনের কথা দীর্ঘায়িত করছি না। আমার বক্তব্যে এই যে আমি যদি প্রশ্নগুলো হাজির করেছি, আমার যে অগোচর বক্তব্য, এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে আমরা সুস্থ মস্তিষ্কে, সুস্থ বিবেকজ চিন্তাধারা দিয়ে এই মানুষের কল্যাণ হয় মতো বহুজনের হিতায়, বহুজনের সুখায় মানে আমাদের যে বৌদ্ধ ধর্ম, বুদ্ধের জীবনী সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে প্রচার করুন। কারণ বুদ্ধ সার্বজনীন, এটাকে আমরা একটা সম্প্রদায়ভুক্ত করতে পারি না, আমরা সম্প্রদায়ভুক্ত করতে চাচ্ছিও না। তবে শুদ্ধ এবং সত্যটাই যেন প্রচারিত হয়, এটাই আমার কাম্য, এটাই আমি চাচ্ছি। প্রত্যেকের কাছে পুনর্বার ক্ষমা প্রার্থনা করছি, মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুখে থাকুন। সাব্বে সত্তা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।